নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব ট্রি বাংলা। নীতি নির্ণয় না দুর্নীতির আর একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজকের পর্ব আপনাদের প্রথমেই শুরু করবার আগে আমি আপনাদের প্রত্যেককে জিজ্ঞেস করব একটা প্রশ্ন। আচ্ছা বলুন তো, এই যে বাঙালিয়ানা, আমরা প্রত্যেকে যারা যারা বাঙালি, এই বাঙালিয়ানা অর্থাৎ বাঙালি আবেগকে হঠাৎ করে সুরসুরে দিতে শুরু করলো, হঠাৎ করে বাঙালিয়ানার শান দিতে শুরু করলো শাসক দল। কেন? কারণ তারা বলছেন যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে বাংলায় কথা বললেই বাংলাদেশি, বাংলায় কথা বলা যাবে না। তাই জন্য তারা রাস্তায় নামলেন, মুখ্যমন্ত্রী স্বয়ং রাস্তায় নামলেন, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাদবাকি তৃণমূল নেতৃত্ব যারা আছেন, শীর্ষ নেতৃত্ব মিছিল করলেন এবং সেখানে তিনি হাঁটলেন। আমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমরা এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব। অনেক প্রশ্ন, তার সঙ্গে আরও অনেক ইস্যুস থাকবে। প্রথমেই অনুষ্ঠান পর্ব এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমার বাঁদিকে বসে আছেন রাজনৈতিক বিশ্লেষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। রবীন্দ্রনাথ বাবু, আপনাকে ট্রাইব টিভি স্টুডিও, আপনি প্রথমবার এসেছেন, আপনাকে স্বাগত এবং নীতি নির্ণয় না দুর্নীতি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমার কয়েকটা প্রশ্ন প্রথমে, যেরকম আমি শুরু করলাম, প্রথম প্রশ্ন করব যে মুখ্যমন্ত্রী আজকে যখন আমি অনুষ্ঠান করছি, শ্যুট করছি, তিনি মিছিল করলেন এবং তিনি বলছেন, বিজেপিকে বলছেন খেলা হবে, খেলা হবে। কিন্তু আমার প্রশ্ন, ডাক্তার শিক্ষক রাস্তায় এসএসসি স্ক্যাম নিয়ে জানেন এবং ডাক্তারদের ক্ষেত্রে আপনারা জানেন, এবং সেই মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের জন্য নিজে রাস্তায় নামছেন। বলুন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, তৃণমূল এই মুহূর্তে খুব বেসামাল জায়গায় আছে। বেসামাল জায়গা এই অর্থে যে সারা রাজ্যে নৈরাজ্য চলছে শিক্ষাক্ষেত্রে। 1 বছর পূর্ণ হতে চলল, আরজি করে কি ঘটনা ঘটেছিল, নৃশংস, সে আমরা সবাই জানি। সাউথ ক্যালকাটা ল কলেজে কিছুদিন আগেই একটা বিভৎস ঘটনা ঘটে গেছে, সারা ভারতের নিরিখে 2 নম্বর, এবং পশ্চিমবঙ্গে স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই প্রথম হলো যে কলেজ ক্যাম্পাসের মধ্যে, একটা ইউনিয়ন রুমের মধ্যে এইরকম বিভৎস নৃশংস একটা ঘটনা ঘটল। বেশ, এর পাশাপাশি 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে, সেটা হয়েছে তৃণমূলের চুরির জন্য। সেই চুরির এমন একটা জায়গায় তারা নিয়ে গেছেন যে যোগ্য অযোগ্যকে তারা ভাগ করবেন না। মানে কোর্ট বারবার করে বলছে, এখনো সবার আমাদের কামনা, দাবি, আবেদন যে আপনারা শুধু যোগ্যদেরকে বলে দিন এরা যোগ্য, ওএমআর শিটটাকে প্রকাশ করুন এবং কারা যোগ্য সেটা বলে দিন। কিন্তু যারা টাকা অলরেডি নিয়েছে তাদের বাঁচতে হবে, কারণ যারা অযোগ্য তারা তো এমনি অযোগ্য নয়, তারা অযোগ্য হিসেবে ঢুকেছিল টাকা দিয়ে। সুতরাং যখন এই পরিস্থিতি, তাদেরকে শুধু বাঁচানোর জন্য, মানে তারা রিট পিটিশন করলো না, তার আগেই রাজ্য সরকার কোর্টে চলে গেল। মজার ব্যাপার, এতখানি দুর্নীতির সঙ্গে তারা যুক্ত থাকতে চান। তো এইরকম একটা পরিস্থিতিতে মানুষের চোখের সামনে যখন একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে, সেই সময় তারা একটা ন্যারেটিভ বার করতে চাইছেন। ন্যারেটিভটা কি? এদিকে বিজেপি একটা হিন্দু বাঁচাও ন্যারেটিভ নিয়ে এসছে, তার বদলা যে ন্যারেটিভটা তারা নিয়ে আসতে চাইছে সেই ন্যারেটিভটা হলো বাঙালি বাঁচাও। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ, আমি এখানে একটু আপনাকে থামাই, ইন্টারাপ্ট করি। একদম এটার কাউন্টার এই ন্যারেটিভ। সেক্ষেত্রে আমার প্রশ্ন আপনাকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, কীর্তি আজাদ, আমি 3টে নাম বলবো, শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, এই 3জনই কিন্তু বর্তমানে তৃণমূল শাসক দলের এমপি। তাহলে এরা কারা? ন্যারেটিভ যখন তৈরি হয় তখন সেটা মিথ হিসেবে তৈরি হয়। আমি বলছি না তার মধ্যে সত্যতা থাকে না, কিন্তু ফিকশনও যেমন থাকে, মানে কল্পনাও যেমন থাকে, তার মধ্যে কিছুটা সত্য থাকে। এ কথা সত্য যে সারা দেশে বাঙালিদের নিয়ে কিছু ঘটনা ঘটেছে, সে ঘটনার কারণ আমি পরে বিশ্লেষণ আকারে আসবো। কিন্তু এর বদলা উনি যেরকম বাঙালি প্রীতি দেখাচ্ছেন, তাহলে তো আজকে তো উনি তো সব সময়টা ধরে, অনেকটা সময় ধরে হিন্দিতে ভাষণ দিলেন। না, এটা খুব ইন্টারেস্টিং। এটা কেন, মানে কি বোঝাতে চাই? উনি বলবেন যে
মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন যে উনি ন্যাশনাল নিউজ চ্যানেলের কাছে তার বক্তব্য পৌঁছে দিতে গেছেন, কিন্তু ন্যাশনাল নিউজ চ্যানেল উনি যাই বলুন সেটার ইংরেজি তর্জমা করে দেবে, তাহলে উনি বাংলা থেকে বা হিন্দি তর্জমা করে দেবে, তাহলে উনি বাংলা ছেড়ে হঠাৎ হিন্দিতে বললেন কেন? উনি এই যে তিনজনকে তিনি নিয়ে বললেন, যে কথা তিনজনকে বাইরে থেকে নিয়ে আসলেন কেন? সারা মুর্শিদাবাদে ইউসুফ পাঠান ছাড়া লোক ছিল না, অনেক লোক ছিল। তাহলে একটা অন্য এতগুলো বাঙালি আছে তার মধ্যে থেকে উনি নিয়ে চলে আসলেন, বাইরের রাজ্য থেকে তিনি নিয়ে আসছেন, তাহলে বাঙালি প্রীতি যে তার নেই। অথবা আপনি ধরুন না যে যদি তার ইউসুফ পাঠানের প্রতি থাকতো, তাহলে যখন ডিপ্লোম্যাটিক ইয়েতে পাঠানো হলো তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইউসুফ পাঠানের নাম কেটে ঢোকানো হলো কেন? তাহলে ওনার এইগুলো কন্ট্রাডিকশনে ভরা। এই কন্ট্রাডিকশনগুলো যখন যেরকম আসে ন্যারেটিভের সঙ্গে উনি জুড়ে দেন, এবং ন্যারেটিভের সঙ্গে জুড়ে দেন বলি আজকে আমরা যে পরিস্থিতিতে দেখতে পাচ্ছি, উনি হঠাৎ করে বাঙালি 26-এর ইলেকশনের আগে 21শে জুলাই, শেষ 21শে জুলাই আর কদিন বাদে, মানে আজকে থেকে 5-6 দিন বাদে, সেই তার মধ্যে উনি একটা নতুনভাবে একটা লোককে উদ্বুদ্ধ করতে চাইছেন যে বাঙালি সাংঘাতিকভাবে অস্মিতা তার আক্রান্ত হয়েছে, বাঙালিরা নির্যাতিত হচ্ছে, বাঙালিরা আক্রান্ত হচ্ছে। কিন্তু যদি ভালো করে ভেবে দেখেন যে তারা তৃণমূল নিজেই বলছে যে আমাদের এখানেই শুধু নেই আধার কার্ড বা ভোটার কার্ড, এগুলো তৈরির শিল্প, কুটির শিল্প, এটা শুধু পশ্চিমবঙ্গের নয়, এটা বাংলাদেশে পর্যন্ত হয়ে গেছে। তাহলে যে আধার কার্ড ভোটার কার্ডের উপর ভিত্তি করে একটা মানুষকে বিশ্বাস করা যাবে, সেটা কিন্তু প্রশাসন বিশ্বাস করতে পারছে না। সুতরাং প্রশাসনিক এই সমস্যাটা আছে। এবং দ্বিতীয় আর একটা কথা আপনাকে ভাবতে হবে, 2005 সালের 4 আগস্ট, বারবার করে বলেছি বলে এই ডেটটা আমার মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন যে একটা ডিজাস্টার হয়ে গেছে, অনুপ্রবেশকারীরা ভোটার রোলে, ভোটার তালিকাতে এমনভাবে ঢুকে আছে যে বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের আলাদা করা যাবে না। একদম। তাহলে এই রকম একটা পরিস্থিতিতে উনি অনুপ্রবেশের থেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন বাঙালি আক্রান্ত হওয়ার ক্ষেত্রে। আরে উনি খুব ভালো কথা, বাঙালি অস্মিতা আক্রান্ত হলে আমারও অস্মিতা আক্রান্ত হয়, কিন্তু তার পাশাপাশি তাহলে উনি আর একটা মিটিং করুন, মিছিল করুন, যে অনুপ্রবেশকারীদের যে কথা নিয়ে উনি পার্লামেন্টের মধ্যে, লোকসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, আজ সব ভুলে গেলেন, জাস্ট বিরোধী থেকে শাসক হয়েছেন বলে গোলপোস্টটা বদলে ফেলছেন। এটা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে বাঙালি অস্মিতার কথা যেটা বলছেন, সেই বাঙালি অস্মিতাটা বস্তুতপক্ষে উনি একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাইছেন। উনি তো এর আগের বার 21-এর ইলেকশনে বলেছিলেন বাংলার মেয়েকে চায়, এখন সেই বাঙালি আইডেন্টিটি, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, সেই আইডেন্টিটাকে, পরিচিতির ব্যাপারটাকে আরও একটা বড় আকার দিয়ে, যে সারা ভারতের নিরিখে একমাত্র তৃণমূলই যেন বাঙালির অস্মিতা নিয়ে লড়ছে, আর কেউ লড়বার মতো নেই। আরে বাঙালির অস্মিতা লড়বার জন্য বাঙালির যে সমস্ত বুদ্ধিজীবীরা আছে তারা যথেষ্ট, তাদেরকে কাউকে সম্মান দিয়ে বোঝাতে হবে না দেশে কতগুলো পশ্চিমবঙ্গে কতগুলো নোবেল পুরস্কার এসছে, এবং দেশের বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে কটা নোবেল পুরস্কার এসছে। সুতরাং কারা কারা ফিল্মে, ইকোনমিক্সে কোন কোন জায়গায় আমরা উদ্ভাসিত হয়ে আছি সেটা লোককে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে না, সবাই জানে বাঙালি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সুতরাং এই অস্মিতা নিয়ে যে ন্যারেটিভ তৈরির চেষ্টা, এটা বস্তুতপক্ষে একটা ভোট রাজনীতিকে ধরে নেওয়ার চেষ্টা, ছোঁয়ার চেষ্টা, বুলস-আই হিট করবার চেষ্টা 2026-এ, এবং হিন্দুত্বকে কাউন্টার করার চেষ্টা, অবশ্যই হিন্দুত্বের তত্ত্বকে কাউন্টার করবার চেষ্টা। আমি খুব তাড়াতাড়ি একটা আপনার রিয়াকশন নেবো, তারপরে আমি নেক্সট টপিকে যাব। সেক্ষেত্রে 2026-এ কী ন্যারেটিভে ভোট হবে বলে আপনি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? এই যে এক্ষুনি যেটা নিয়ে আমরা কথা বললাম, হিন্দুত্বকে কাউন্টার করার জন্য একদমই বাঙালি পরিচিতির রাজনীতির উপর ভিত্তি করি। আপনি দেখুন না 21শে জুলাই মুখ্যমন্ত্রী বিরাট বড় করে তার বক্তব্য রাখবেন, বাঙালি কতখানি আক্রান্ত, বাঙালির অস্মিতা কিভাবে প্রতি মুহূর্তে পদদলিত হচ্ছে বিভিন্ন নন বেঙ্গল, আবার খেলা হবে বলবে, এবং তারপরে খেলা হবে বলবে। সুতরাং বাঙালি পরিচিতি, বাঙালিকে বাঁচানোর জন্য তৃণমূলকে দরকার, এই কথাটা উনি তুলে ধরবার চেষ্টা করছেন। বাঙালির মধ্যে কিন্তু শুধু বাংলা ভাষা নয়, বাংলার ছেলেমেয়েরা আছে,
26,000 ছেলে মেয়ে কিন্তু তৃণমূলের জন্যই আজকে রাস্তায় বসে আছে। বাঙালি বলতে বাংলা ভাষাটুকুকে শুধু বোঝায় না, বাঙালি বলতে ওই যে 32,000 আরো অপেক্ষা করছে, ভগবান করুন যেন তাদের মধ্যে যোগ্য অযোগ্যকে আলাদা করে যোগ্যদের চাকরিটা হাইকোর্ট রাখেন, নাহলে এই 32,000কেও আবার রাস্তায় বসতে হবে। তাহলে এরাও তো বাঙালি। আজ সারা পশ্চিমবঙ্গে বাঙালিদের চাকরি জোটে না, বাঙালিদের কোনো শিল্প নেই, আর বাংলা ভাষার প্রতি দরদ দেখিয়ে আমি বাঙালি অস্মিতা রক্ষার জন্য পরিচিতির রাজনীতি করব, এটা ঠিক মানে শুধু ভোটের রাজনীতির দিকেই এগিয়ে নিয়ে যায়, সেটাই বলতে হবে। বেশ 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 রোহিতবাবু, আমি পরের যে টপিকে আসবো সেটা হচ্ছে এই যে ধরুন এক্ষুনি যেটা নিয়ে আপনি কথা বললেন, যে চাকরি নিয়ে এত দুর্নীতি নিয়ে যে এত অভিযোগ উঠছে প্রত্যেকেই কিন্তু, এবং নারী নিরাপত্তা একটা খুব বড় প্রশ্ন চিহ্ন। আমার প্রশ্ন যে 2026-এ আমি বলছি 2026-এ এর কতটা প্রভাব নির্বাচনে পড়বে বলে আপনি মনে করছেন? হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই কাউন্টার, কিন্তু এই বাঙালিয়ানায় বাঙালি আবেগকে যেটা আপনি এক্ষুনি বিশ্লেষণ করলেন, তাহলে এই যে বাদবাকি এত দুর্নীতির অভিযোগ এবং এত স্ক্যামের অভিযোগ এত কিছু কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? দেখুন, যদি আমরা 24-এর ইলেকশনকে ধরি তাহলে 38.9 আর ওদিকে 45.8 এরকম মানে মোটামুটি 7% ভোটের তফাৎ হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলের। 7% মানে 6.5 কোটি যদি ভোটার টার্ন আউট হয়ে থাকে, যেটা আমরা দেখছি 6 কোটি 20 লক্ষ বা 25 লক্ষ, তাহলে সেক্ষেত্রে 42 থেকে 45 লক্ষ ভোটের তফাৎ। 42 থেকে 45 লক্ষ ভোট কিন্তু মানে বিরাট কিছু ব্যাপার নয়, কিন্তু মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিটা এই মুহূর্তে খুব বিভাজিত। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সব পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সব পার্টি অর্থাৎ বামফ্রন্টের পক্ষে সব পার্টি একজোট হয়েছিল। একদম বামফ্রন্টের বিরুদ্ধে ছিল মানে নকশালরা ছিল, এসইউসি ছিল, বিজেপি ছিল, কংগ্রেস ছিল, সবকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের বিরুদ্ধে লড়েছেন। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে দলগুলো তাদের ভিন্ন ভিন্ন অবস্থানে চলে এসছে, অর্থাৎ কংগ্রেস এবং বাম একটা জোট অবস্থানে দাঁড়িয়ে আছে, বিজেপি আছে, এবং এদের বাদবাকি এসইউসিআই এবং যারা সিপিআইএমএল দীপঙ্কর ভট্টাচার্যের গ্রুপ, এরা মানে একটা নিরপেক্ষ স্থান নিয়ে চলবার চেষ্টা করে। দীপঙ্কর বাবু নো ভোট টু বিজেপি বলেন, তারপর কাকে ভোট দেওয়ার কথা সেটাও উনি বলেন না। তাহলে এই রকম পরিস্থিতিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক সুবিধা আছে, অর্থাৎ ভোট কনসলিডেট করার জায়গাটা খুব কম, আর যে জায়গাটা ধরে হিন্দুত্বের জায়গা ধরে এগোবার চেষ্টা করছে, যার জন্য আমি বলবো শ্রমিক ভট্টাচার্য খুব বুদ্ধিমত্তার সঙ্গে, আমি সেই প্রসঙ্গে আসবো, মহাজোটের কথা বলেছেন, সেই জায়গাতে আসছেন যে উনি যে বলছেন, যে বারবার করে বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, এই জায়গাটা ধরবার চেষ্টা করছে। অর্থাৎ মুসলমান ভোট আর যেন বিরূপ হয়ে গিয়ে যদি যায় তৃণমূলে না যায়, তারা যেন বাম কংগ্রেসে যায়, এই ব্যবস্থাটা করাটাও তার বিজেপির পক্ষে দরকার। এটা গেল এক। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিজেপির কিন্তু সংগঠন আরও বাড়ানোর দরকার, এবং তৃণমূলের কিন্তু সংগঠন যথেষ্ট ভালো, এবং সেই সংগঠনের জায়গা থেকে তৃণমূল কিন্তু মানে বিভিন্ন বুথে আমরা বলতাম যে বামেদের সংগঠন আছে, আর তৃণমূলের এখন দেখছি সাংঘাতিক সংগঠন। যদি সেই সংগঠনের মোকাবিলা করতে না পারে তাহলে কিন্তু জেতা সম্ভব নয়। এবং থার্ড যে ব্যাপারটা সেটা কিন্তু ভাইটাল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিজমা কিন্তু আছেই, বাঙালি আজও আপনি স্বীকার করবেন সেটা আজও অটুট, অবশ্যই এখনো আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যে লোকগুলো আছে তাদের ক্যারিজমা বলতে কিছু নেই, কিছু নেই। আমি তাদের নাম করতে চাই না, একটা পোস্ট বাকি ল্যাম্প পোস্ট। হ্যাঁ, উনার ক্যারিজমা এই লেভেলে আছে। অর্থাৎ আমি আলোচনা করতে গিয়ে শুনেছি কমন মানুষ তারা বলছেন উনি কেন, উনার পরিবারের কেউ যদি চুরি করে উনি দায়ী হবেন, এই রকম লেভেলের ক্যারিজমা। সুতরাং সেই ক্যারিজমাকে হারানোটার জন্যে অনেক বেশি ধরনের প্রকল্প, যে প্রকল্পগুলো আরও বেশি কার্যকরী হতে পারে, বিজেপির সেরকম কার্যকরী প্রকল্প নিয়ে আসা দরকার, সেগুলো নিয়ে যথাযথভাবে প্রচার করা দরকার। শুধু ছুটে বেরিয়ে হিন্দু হিন্দু করলে কিন্তু ভোট আসবে না। একদম 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 রবীন্দ্রনাথ, আমি আপনার একটা বিশ্লেষণ আমি স্কিপ করে গেছিলাম। মুখ্যমন্ত্রী কিন্তু আজকে বলেছেন, যখন উনি বক্তৃতা দিচ্ছেন আর কি, যখন আমি অনুষ্ঠান শ্যুট করছি সেদিনকে মিছিল হয়েছে, বলেছেন যে জগাই মাদাই গদাই এরা 3 ভাই,
কোনো একটা জায়গায় শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছিলেন, আপনি এক্ষুনি বিশ্লেষণ করলেন মহাজোটের ক্ষেত্রে, এটা কি বাস্তবায়িত কোনোদিন সম্ভব? এটা বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। মানে এই অর্থে আমি বলছি, এই মুহূর্তে বামেদের যে অবস্থান সেটা হচ্ছে কমপ্লিটলি ইডিওলজিক্যালি তারা বিজেপির কমপ্লিটলি বিরুদ্ধে, এবং দুর্নীতির প্রশ্নে তারা তৃণমূলের সম্পূর্ণ বিরোধী। তাহলে এই দুয়ের অবস্থানকে বামেদের পক্ষে মেটানো সম্ভব নয়। আর কংগ্রেস নিশ্চিতভাবে তৃণমূলের অনেক কাছের, কারণ কংগ্রেস তৃণমূল কংগ্রেস মানে কোন কংগ্রেস? প্রদেশ কংগ্রেস বলছে? প্রদেশ কংগ্রেস যদি এখন তৃণমূলের সঙ্গে যায়, তাহলে প্রদেশ কংগ্রেসের বিশ্বাসটাই চলে যাবে, মানে ক্রেডিবিলিটি যাবে, বিশ্বাসযোগ্যতা সেটাই চলে যাবে। কালীগঞ্জ উপনির্বাচনেও বামেদের সঙ্গে জোট করে, হ্যাঁ, সুতরাং তাদের বাম জোট ছেড়ে যাওয়ার প্রশ্নই নেই। তাহলে বাম কংগ্রেসের জোট কিন্তু এই মুহূর্তে ভাঙার কথা নয়। তাহলে শ্রমিক ভট্টাচার্য কেন বললেন? উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এই কথাটা বলেছেন। আসলে উনি বলতে চাইছেন যে যদি মানে যারা বাম কংগ্রেসের, তো এখনো কিন্তু মাথায় রাখতে হবে মানে বেশ কিছু সংখ্যালঘু ভোট, মানে অন্তত 5-6% ভোট, সংখ্যালঘু ভোট তাদের আছে। তাহলে আরও সংখ্যালঘু ভোট যেন তাদের পক্ষে যায়, এইটা বোঝাবার একটা জায়গা কিন্তু তৈরি করবার চেষ্টা করেছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য পজিটিভলি তারা বিজেপির দিকে আসবে তা হয়তো ভাবেননি। উনি ভেবেছেন যে ভোটগুলো ফ্লোটিং, সেই বা যে ভোটগুলো এখনো মনে করছে, যেমন কদিন আগেই তো পরশুদিনই নবান্ন অভিযানে তৃণমূলের একটা জেলা স্তরের নেতা বারবার করে চিৎকার করে বলতে শুরু করছে যে আমি তৃণমূল করি, ভুল করেছি, বারবার করে বলছে ভুল করেছি। এদের পক্ষে তৃণমূল ছেড়ে গিয়ে নিশ্চয়ই বিজেপি দেওয়া যাওয়া সম্ভব নয়। তাহলে তারা যেন মানে কংগ্রেসে যায়, সিপিএমে যায়, অন্তত বিজেপিতে যদি নাও আসে, এরা যেন অন্য দলগুলোতে ভোট নিয়ে যায়। যদি এই ভোটটা কেটে যায়, তাহলে নিশ্চয়ই ভোটের ক্ষয়ে বিজেপির লাভ হবে। বেশ, আমরা পরের যে টপিকে যাব, প্রধানমন্ত্রী আসছেন 18 তারিখে, 21 তারিখে শহীদ দিবস, তৃণমূলের একদম খুব বড় উৎসব, মেগা ইভেন্ট। তার আগে 18 তারিখে দুর্গাপুরে প্রধানমন্ত্রী বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন এবং তিনি বঙ্গ সফরে আসছেন, দুর্গাপুরে মিটিং করবেন। আমার প্রশ্ন যে এই যে 21-এর আগে 18-তে তিনি আসছেন, রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী যখন আসেন তখন একটা দেশের রাজনীতিতে তার প্রভাব পড়বে না, এরকম কথা মূর্খ ছাড়া কেউ বলবে না। নিশ্চয়ই তার প্রভাব পড়বে, কিন্তু প্রভাবটা কার্যকরী করা, প্রভাব একদিনে পড়লো, সেই প্রভাবটাকে কিন্তু পারপিচুয়েট করানোর দরকার। এখন বিজেপির তরফে এই যে প্রভাব, প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, যে প্রকল্প উদ্বোধন করছেন, কোন ধরনের প্রকল্প আরও বেশি পরিমাণে করা দরকার, বা কোন প্রকল্প কন্যাশ্রীর বদলা কোনো প্রকল্প, বেটি বাঁচাও বেটি পড়াও, সেই প্রকল্প পশ্চিমবঙ্গে আরও নতুন কোনো রূপ দিতে পারে কিনা, এইসব নিয়ে ভাবনা চিন্তা করে তাদের বক্তব্য প্রধানমন্ত্রীকে যদি জানায়, এবং সেইটা যদি প্রধানমন্ত্রীর মুখ থেকে আসার পর সেটা যদি পারপিচুয়েট করে, অর্থাৎ প্রধানমন্ত্রী সেই নিশ্চয়তা দিয়ে গেলেন যে এই প্রকল্প ক্ষমতা আসলে চালু করা হবে, এবং সেটাকে যদি গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারে, তার প্রভাব তো মারাত্মক হবেই। নিশ্চয়ই কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেগুলো মহিলাদের বিরাট একটা ভোট সুনিশ্চিত করে, সেই ভোট কাটার জন্যে কিছু প্রকল্প নেওয়ার নিশ্চয়ই দরকার আছে বিজেপির, যে প্রকল্পগুলোকে পরিষ্কারভাবে প্রধানমন্ত্রীর মুখ থেকেই বলাতে হবে, এবং সেই প্রধানমন্ত্রীর মুখ থেকে বলানোর পরে সেটা যদি লোকের মধ্যে বিভিন্ন জনমানুষ সেটা যদি পারপিচুয়েট মানে একটা চিরন্তনভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে নিশ্চয়ই পারপিচুয়েট করানো বলতে আমি সেটাই বোঝাতে চাইছি, তাহলে নিশ্চয়ই তার প্রভাব পড়বে এবং ভোটে তার ফল পড়বে না। মানুষই তো ভোট দেয়, আর এই ভোট দিয়েই তো তৃণমূলকে, সিপিএমকে সরিয়ে তৃণমূলকে আনা হয়েছিল। তো এরকম ধরে নেওয়ার তো কোনো কারণ নেই যে তৃণমূল অজয়, মানে অক্ষয়, অমর হয়ে চিরকাল থাকবে। মানুষের প্রতি তাহলে বিশ্বাস হারানো, মানে সেই বিশ্বাস হারানো তো রবীন্দ্রনাথ নিজেই পাপ বলে মনে করেছেন। সুতরাং সেই বিশ্বাস হারানোর জায়গায় আমি যেতে পারবো না। বেশ, রবীন্দ্রনাথ এর পরের যে প্রসঙ্গটা খুব ইন্টারেস্টিং, টুইস্টেড প্রশ্ন, দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু এখন বিজেপি কি করবে, মানে প্রধানমন্ত্রী সভায় তিনি যাবেন, তিনি বলছেন আমি কর্মী হিসেবে যাব। এবার আমার প্রশ্ন, এই দিলীপ ঘোষকে নিয়ে আপনি কিভাবে রাজনৈতিকভাবে কি দেখছেন? মানে বিজেপির কাছে কি ব্যাকফায়ার করবে না কি, মানে কিভাবে দেখছেন, আপনার পর্যবেক্ষণ কি? দেখুন, বিজেপি দিলীপ বাবুর একটা কিন্তু আরএসএস ব্যাকগ্রাউন্ড আছে। একদম। এই আরএসএস ব্যাকগ্রাউন্ড করা এই মানুষ
এর যে খুব, যেটা শ্রমিক ভট্টাচার্য বলেছেন, উনি সেলেবল নন। একটা জায়গায় উনি এও বলেছেন যে ছিলেন, আছেন, থাকবেন, এবং উনি বঞ্চিত হয়েছেন। উনি বলেছেন চেয়ার পর্যন্ত জোটেনি, আমি সবাইকে চেয়ার পর্যন্ত জোটেনি, সেটা নিয়ে রাজ্য বিজেপি তোলপাড় হয়ে গেছে। তারা বলেছে না এরকম ঘটনা কোথায় ঘটেছে আমরা মনে করতে পারি। তারপরে দিল্লিতে গেলেন, দিল্লিতে বেরিয়ে এসে আবার বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই সমস্ত অনেক কিছু হলো, কিন্তু সরাসরি উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেবেন এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। এটা রাজনীতিতে সবই সম্ভব, কিন্তু দীঘায় গেছিলেন, দীঘার মন্দিরে তার পাশে বসতেন, সেখান থেকে কিন্তু এই কন্ট্রোভার্সি শুরু। হ্যাঁ, উনি বর্ণময় চরিত্র। হ্যাঁ, উনি ভালোবাসেন, প্রেস মিডিয়া অনেক মানুষই এরকম পছন্দ করেন, তাকে ঘিরে থাকবে। এবং যে সময়ে ধরে চলছে উনি কোনো জায়গায় কোনো প্রচারের আলোতে ছিলেন না, সুতরাং উনি জানতেন যে দীঘার ওখানে গেলে প্রচারের আলোতে উনি আসবেন। কিন্তু বেরিয়েছি কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তার প্রকল্পের বিরুদ্ধে উনি ওইখানে দাঁড়িয়ে, দীঘার মন্দিরের সামনে দাঁড়িয়ে উনি বলেছিলেন। সুতরাং যে দিলীপ ঘোষ এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলে গেলে মানে খুব যে তৃণমূলেও তার বিশ্বাসযোগ্যতা থাকবে এটাও ভাবার উচিত নয়। আর বিজেপি তো নিঃসন্দেহে তাকে ইউটিলাইজ করা উচিত। তাকে যেভাবে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এটা কোনোভাবে কাম্য নয়। আমিও সেই সময় মনে করেছিলাম এটা অত্যন্ত ভুল হয়েছে। দিলীপ ঘোষ যদি হারেও তার মেদিনীপুরেই হারা উচিত ছিল তার, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো। আসানসোল থেকে অগ্নিমিত্রা পালকে সরিয়ে দেওয়া হলো। কী যে করা হলো, কিছু তারা সবাই হেরে গেল। এটাও কি একটা গেম প্ল্যান ছিল? এগুলোও ভাবা দরকার। মানে কি গেম প্ল্যানে কে চলছে এগুলো কিন্তু মানে একটা লোককে বলির পাঠা করে ভাবা উচিত নয়। তাহলে হঠাৎ করে এইরকমভাবে ওলট পালট হয়ে দেবশ্রী চলে এলেন নর্থ বেঙ্গল থেকে বালিগঞ্জে, চলে গেলেন অগ্নিমিত্রা পাল চলে গেলেন মেদিনীপুরে। সিট অ্যালটমেন্টটা ঠিক হয়নি বলেছেন। এটা কি সিট অ্যালটমেন্টের কোনো জায়গা আছে নাকি? যার যে জায়গায় খুঁটি তৈরি করেছেন সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। তার মানে প্ল্যানটাই ছিল এরা যেন জিততে না পারে, আমার মনে হয়েছে। সাবোটাজ, তাহলে নিশ্চিতভাবে সাবোটাজ না হলো, এটা অত্যন্ত মানে তারা যাতে জিততে না পারে তার ব্যবস্থা করা হয়েছিল, এটা কিন্তু আমি মনে করি। সুতরাং দিলীপ ঘোষ সম্বন্ধে আজকে যদি বলা হয় তাহলে এই কথাটাও তার আগের ব্যাকগ্রাউন্ডটা বলা দরকার। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে আসানসোলে নিয়ে যাওয়া এটাও কিন্তু একটা অন্যায় কাজ হয়েছিল, এটা ইললজিক্যাল কাজ হয়েছিল, ভোটের নিরিখে ইললজিক্যাল কাজ হয়েছিল। বেশ শেষের দিকে আমরা রবীন্দ্রনাথ দা, যেটা আমি জিজ্ঞাসা, মহিলা ভোট কিন্তু তৃণমূলের খুব বড় অ্যাসেট। আপনি একটু আগে বিশ্লেষণ করছিলেন 2026-এ আরজিকর ঘটনা প্রায় 1 বছর, আবার সেই রাত দখল, আবার নবান্ন অভিযান আছে, অগস্ট মাসে আছে, ডাক দেওয়া হয়েছে, পতাকা ছাড়া অরাজনৈতিকভাবে ডাকা হয়েছে। শুভেন্দুবাবু থাকবেন। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, এই যে মহিলা ভোট যেটা তৃণমূলের একটা বড় অ্যাসেট, সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার এবার কি আদৌ কোনো ডিভিডেন্ড দেবে? মানে কসবা কাণ্ডের পর, এই যে বিষয়গুলো না, এটা খুব খারাপ হলেও লাগলেও শুনতে মানে হবে যে এই যে কসবা কাণ্ড, আরজিকর, এগুলো আরবান মহিলাদের যতখানি প্রভাবিত করে, গ্রামীণ মহিলাদের কিন্তু ততখানি প্রভাবিত করে না। কারণ তাদের মনে হয় এটা গ্রামীণ ইস্যু নয়। তাদের যদি যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছিলেন সিঙ্গুরে চাষের ইস্যু, সেখানে মহিলাদের উপর অত্যাচার, এটা গ্রামীণ মানুষদের নাড়িয়ে দিয়ে গেছিল। অর্থাৎ জমি কেড়ে নেওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে মহিলারা মার খাচ্ছেন, মহিলারা শিশু সমেত জেলখানায় চলে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বিডিও অফিসে গিয়ে মার খাচ্ছেন। এই ঘটনাগুলো যতখানি গ্রামীণ মহিলাদের মধ্যে প্রভাব বিস্তার করে, ততখানি প্রভাব কিন্তু খুব কর্কশ হলেও শুনতে হবে যে আরজিকর বা সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা, সেগুলো প্রভাব বিস্তার করে না। এখন তা সত্ত্বেও কি নিশ্চিতভাবে এর কিছু কিছু দুর্নীতি তো আরবান লেভেলে তো আমরা দেখতেই পাচ্ছি, বিজেপির ভোট বেড়েছে, আরবান এলাকাতে ভোট বেড়েছে। এখন সেটা গ্রামীণ প্রভাব কতখানি দেবে? টিভি তো 13% একসময় দেখতো পশ্চিমবঙ্গে, মানে সারা ভারতের নিরিখে। কতখানি গ্রামীণ মানুষ, মহিলারা তারা টিভি দেখেন বা তাদের ঘরে টিভি আছে এবং টিভি তারা দেখেন, এটা যদি সার্ভে করে দেখা যায় এটা বেড়েছে, তারা সত্যি আর ইন্টারেস্টেড হচ্ছেন, হতে পারে কিছুটা প্রভাব পড়বে, কিন্তু খুব বেশি প্রভাব কিন্তু এদের থেকে
নিশ্চিতভাবে করা যায় না। বরং আমি বলবো প্রকল্পের বদলা প্রকল্প বিজেপির নিয়ে আসা দরকার এবং সেটা একদম। জনমানসে পরিষ্কার করে বলা দরকার যে লক্ষ্মীর ভান্ডারের আমরা তো কমাবোই না, কাউন্টার করার জন্য আরো কতখানি মানে এটা অনেকটা সিমিলার আপনি যেভাবে শুরু করলেন যে হিন্দুত্বের কাউন্টার হিসেবে এই যে বাঙালি সুড়সুড়ি দেওয়া কিংবা আবেগকে কাজে লাগানো, ঠিক এই প্রকল্পের কাউন্টার প্রকল্প মানে প্রকল্পটাকে বাড়ানো বা কিভাবে করা যায় সেটা। শেষ প্রশ্ন করব, খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক মানুষজন জানতে চাইবেন, ভোট কি এবার সিম্বলে হবে না মুখে হবে? সিম্বল দেখে ভোট হবে না মুখ? কারণ বিজেপির তো কোনো মুখ নেই। বিজেপির মুখ নেই এটা একদম বোধহয় বলাটা উচিত নয় এই মুহূর্তে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে কাউন্টার করার মতো, আমার প্রশ্ন একদম ডাইরেক্ট। মুখকে কাউন্টার করার মতো মুখ শুভেন্দু অধিকারীর নিঃসন্দেহে নয়, সেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কেউ নেই। এটা দিলীপ ঘোষ বহুকাল আগে বলেছিলেন, আমাদের আর একটা মমতা বন্দ্যোপাধ্যায় নেই। 21-এর ভোট হারে যাওয়ার পরে উনি বলেছিলেন আপনি কেন হারলেন, আমাদের আর একটা মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে রবীন্দ্রনাথ তাহলে কে, তাহলে বিকল্প কে? না, বিকল্পকে বলবে মানুষ, এবং মুখ হিসেবে কিন্তু বিজেপির মধ্যে আছে। আর এটাও ঘটনা, যদি রাবড়ি দেবী বিহারে মুখ্যমন্ত্রী হয়ে সফল মুখ্যমন্ত্রী হন, যিনি একদম সত্যি কথা বলতে কি যাকে বলে আনপার ছিলেন, যাকে লালু প্রসাদ জেলে যাওয়ার পর বসিয়ে দিল এবং তারপরে সফল মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, তাহলে অন্য কেউ হবে না কেন? সবাই হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হিসেবে তার ক্যারিজমা আছে, সেটা অন্যদের কারোর মধ্যে আসবে না এরকমভাবে ধরে নেওয়াটাও ঠিক নয়। ক্যারিজমা কিন্তু তৈরিও হয়। বেশ, একদম শেষ প্রশ্ন, একদম শেষ প্রশ্নটা করব, তাহলে 26-এ কি ফটো ফিনিশ, টাফ ফাইট আমার এখন মনে হয় নাকি কেক ওয়াক? কেক ওয়াক হবে না, এটা অনেকেই বলছেন। এটা মানে আমি বাম বন্ধুদের কাছে শুনেছি, তারা বলেছেন, বাম কংগ্রেসের লোকরা বলছেন যে সত্যি তৃণমূলের কথাই তারা বলছেন যে বিজেপি 50 পেরোবে না, এরকম কিন্তু হবে না। ফটো ফিনিশ হবে কিনা জানি না, তবে বিজেপি কিন্তু একটা টাফ লড়াইয়ের জায়গায় নিয়ে যাচ্ছে, এটা কিন্তু মানতে হবে। এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন ন্যারেটিভ সেটাকে নিয়ে এই যে রাস্তায় হাঁটা এবং আবার নতুন করে গোটা দলকে উদ্বেলিত করবার চেষ্টা করছেন, সেটার কারণ হচ্ছে এইটাই যে 2026-এর ইলেকশনে এটা কেক ওয়াক হবে না। বেশ, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য, আপনি ব্যস্ত মানুষ এসেছেন। ওকে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্ব দেখবার জন্য। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবাইকে দেখাবেন সোশ্যাল মিডিয়াতে টেলিকাস্ট হওয়ার পর, কারণ এই পর্ব থেকে রবীন্দ্রনাথবাবু যেরকম বিশ্লেষণ করে বললেন, কেক ওয়াক কিন্তু হচ্ছে না তৃণমূলের পক্ষে 2026-এ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার মতো মুখ কিন্তু এই মুহূর্তে নেই। তাহলে কি মানুষ চিহ্নে ভোট দেবেন, পদ্মে অর্থাৎ বিজেপির যে সিম্বল সেখানে ভোট দেবেন, না অন্য কোনো দলকে ভোট দেবেন তার বিকল্প হিসেবে? সেই সিদ্ধান্ত আপনাদের, আম জনতার। আজ এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।